প্রিয় দশম শ্রেণীর বন্ধুরা, আজ আমি তোমাদের বাংলা পাঠ্য বইয়ের পথের দাবি গল্পটি নিয়ে লাইন ধরে ধরে সম্পূর্ণ শব্দার্থ সহ একটা বিস্তারিত আলোচনা পরিবেশন করব। আজকের আলোচনাটি মন দিয়ে শুনলে এই গল্পটি তোমার কাছে অত্যন্ত সহজ হয়ে যাবে। একই সঙ্গে এই গল্পের যাবতীয় প্রশ্ন এবং তার উত্তর অনায়াসে মুখস্থ হয়ে যাবে। কাজেই অভিনব এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য তোমাকে বিশেষভাবে আমন্ত্রণ জানাই। ভিডিও ভালো লাগলে এক্ষুনি ভিডিওটাতে একটা লাইক করে দাও। আলোচনার শুরুতেই আমরা জেনে নেব আমাদের পাঠ্য পথের দাবি গল্পটির উৎস গ্রন্থের নাম। তোমরা জেনে অবাক হবে, পথের দাবি যেটিকে আমরা গল্প হিসেবে আমাদের ক্লাস 10-এর পাঠ্য বইয়ে পাচ্ছি, সেটি আসলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত উপন্যাস। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত রাজনৈতিক উপন্যাস হলো পথের দাবি, যেটি 1926 খ্রিস্টাব্দের 31শে আগস্ট প্রকাশিত হয়েছিল। সেই উপন্যাসেরই কয়েকটা মাত্র পৃষ্ঠাকে গল্প আকারে আমাদের পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত করা হয়েছে। এবার আমরা একে একে লাইন ধরে আলোচনায় চলে আসছি। পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল সম্মুখের হলঘরে জন ছয়েক বাঙালি মোটঘাট লইয়া বসিয়া আছে। থানাতে ঢুকে দেখা গেল সামনের হলঘরে, সম্মুখের মানে সামনের, হলঘরে মানে বড় ফাঁকা ঘরটিতে জনা ছয়েক মানে 6জন মতো বাঙালি মোটঘাট পোটলা পুটলি নিয়ে বসে আছে। জগদীশবাবু ইতিমধ্যেই তাদের টিনের তোরং ও ছোট বড় পুটুলি খুলিয়া তদারক শুরু করিয়া দিয়াছেন। জগদীশবাবু হলেন থানার একজন দায়িত্বপ্রাপ্ত পুলিশ। তিনি কি করছেন, ইতিমধ্যেই টিনের তোরং, তোরং মানে টিনের ট্রাঙ্ক, আর তাদের ছোট বড় পোটলা পুটলিগুলো খুলে তদারক মানে এর ভেতরে কি আছে, কোনো নিষিদ্ধ জিনিস আছে কিনা, এগুলো খোঁজাখুঁজি করছেন। শুধু যে লোকটির প্রতি তাহার অত্যন্ত সন্দেহ হইয়াছে, তাহাকে আর একটা ঘরে আটকাইয়া রাখা হইয়াছে। কিন্তু জগদীশবাবু এই 6জনের মধ্যে 6জনকে হলঘরের মধ্যে রাখলেও একজনের প্রতি তার একটু বিশেষ সন্দেহ হয়েছে। সেই অতিরিক্ত সন্দেহভাজক ব্যক্তিটিকে তিনি আলাদা ঘরে আটকিয়ে রেখেছেন। ইহারা সকলেই উত্তর ব্রহ্মে বর্মা অয়েল কোম্পানির তেলের খনির কারখানায় মিস্ত্রির কাজ করিতেছিল। সেখানকার জল হাওয়া সহ্য না হওয়ায় চাকরির উদ্দেশ্যে রেঙ্গুনে চলিয়া আসিয়াছে। এই যে লোকগুলিকে আটকানো হয়েছে, এরা তেলের খনির কারখানাতে কাজ করত, কিন্তু সেখানকার আবহাওয়া জল হাওয়া তাদের স্যুট করেনি, সহ্য হয়নি। এই কারণে তারা রেঙ্গুনে চলে এসেছে। ইহাদের নামধাম বিবরণ লইয়া এবং সঙ্গে জিনিসপত্রের পরীক্ষা করিয়া ছাড়িয়া দেওয়া হইলে এদের কি করা হলো, নামধাম, আপনার বাড়ি কোথায় ইত্যাদি জিনিসপত্র কি আছে সঙ্গে, এগুলো চেক করে ছেড়ে দেওয়া হলে তারপরে কি হলো, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাই বাবুর সম্মুখে হাজির করা হইল। লাইনটা আন্ডারলাইন করবে। এখান থেকে প্রশ্ন দেয়, নিমাই বাবুর সম্মুখে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে হাজির করার পরের ঘটনাটি লেখো। দেখো, পলিটিক্যাল সাসপেক্ট মানে রাজনৈতিক সন্দেহভাজন। কোন নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকে বলা হয় পলিটিক্যাল সাসপেক্ট। এখানে তোমাদের সুবিধার্থে একটু বলে রাখি, সব্যসাচী মল্লিক ছিলেন বিখ্যাত দেশপ্রেমিক বিপ্লবী। যেহেতু যারা বিপ্লবী থাকতেন তারা আত্মগোপন করে থাকতেন, তাই তারা হতো সাসপেক্ট, পুলিশের চোখে পলিটিক্যাল সাসপেক্ট। তো সেই রাজনৈতিক সন্দেহভাজন, অর্থাৎ পুলিশের কাছে খবর ছিল বিখ্যাত বিপ্লবী নেতা সব্যসাচী মল্লিক রেঙ্গুনে এসেছে। তাই তারা রেঙ্গুনের বিভিন্ন জায়গায় তল্লাশি করে বিভিন্ন লোকজনকে আটক করছে, যে তাদের মধ্যে কেউ সব্যসাচী মল্লিক আছে কিনা সেটা জানার জন্য। তো কিছু লোককে আটকানো হয়েছিল, তাদের মধ্যে থেকে অধিকাংশেরই নামধাম লিখে ছেড়ে দেওয়া হলো, কিন্তু একটা লোককে সাসপেক্ট মানে সে পুলিশের সন্দেহভাজনের তালিকায় রয়েছে, যে এই পলিটিক্যাল সাসপেক্ট
অর্থাৎ এই সব্যসাচী মল্লিক হতে পারে। তাকে কি করা হলো, তাকে থানার বড় বাবু নিমাই বাবু মানে থানার যিনি হেড তার সামনে হাজির করা হলো। লোকটি কাশিতে কাশিতে আসিল। এই পলিটিক্যাল সাসপেক্ট ব্যক্তিটি কাশতে কাশতে অত্যন্ত ফর্সা এবং রৌদ্রে পুড়িয়া যেন তামাটে হইয়াছে। এই লোকটার গায়ের রং খুব ফর্সা, কিন্তু রোদে পুড়ে গায়ের রংটা তামাটে হয়ে গেছে। বয়স 30-32-এর অধিক নয়, কিন্তু ভারী রোগা দেখাইল। এই লোকটার বয়স 30 থেকে 32-এর বেশি হবে না, কিন্তু লোকটা ভীষণ রোগা। আর কি, একটু কাশির পরিশ্রমেই সে হাঁপাইতে লাগিল। সামান্য কাশি দিয়েই সে হাঁপাচ্ছে, মানে লোকটা খুব রুগ্ন এবং অসুস্থ। সহসা আশঙ্কা হয়, একে দেখে আশঙ্কা হয়, মনে ভয় জাগে। সংসারের মেয়াদ বোধ করি বেশি দিন নাই। এই লোকটা বুঝি এই জগৎ সংসারে আর বেশি দিন টিকবে না, এর মেয়াদ ফুরিয়ে এসেছে, মানে লোকটা খুব তাড়াতাড়ি এতই অসুস্থ মারা যাবে। ভিতরে কি একটা দুরারোগ্য রোগ সমস্ত দেহটাকে যেন দ্রুত বেগে ক্ষয়ের দিকে ছুটিয়াছে। এর ভেতরে যেন একটা দুরারোগ্য, দুর্যোগ আরোগ্য, যে রোগ থেকে সহজে মুক্তি পাওয়া যায় না, এমন একটা কোনো ভয়ঙ্কর রোগ এর ভেতরে যেন বাসা বেঁধেছে আর শরীরটাকে দ্রুত ক্ষয়ের দিকে নিয়ে ছুটেছে, অর্থাৎ একে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে চলেছে। কেবল আশ্চর্য, সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি। এই লোকটির দেহের মধ্যে একটা অঙ্গই একটুখানি বিশেষভাবে দেখার মতো, তা হলো এর রোগা এই দেহের মধ্যে তার চোখের দুই চোখের অদ্ভুত তীক্ষ্ণ দৃষ্টি। সে চোখ ছোট কি বড়, টানা কি গোল, দীপ্তি কি প্রবাহীন, এসব বিবরণ দিতে যাওয়া বৃথা। তোমার মনে হতে পারে কেন বক্তা বলছেন লোকটির চোখ ভালো, হয় তার চোখগুলো বড় বড়, নাকি তার চোখ খুব উজ্জ্বল, না কেমন ঘোলাটে। তো বক্তা বলছে এইসব বলাটা, এইসব বিবরণ দিতে যাওয়াটা বৃথা। কেন? অত্যন্ত গভীর জলাশয়ের মতো কি যেন তাহাতে আছে। ভয় হয়, এখানে খেলা চলিবে না, সাবধানে দূরে দাঁড়ানো প্রয়োজন। তার চোখ দেখলে মনে হয় গভীর যেমন জলাশয়, যেখানে সাঁতার কাটা যায় না, খেলা যায় না, ডুবে যেতে হয়, সেই রকম একটা তার চোখের মধ্যেও যেন একটা গভীরতা আছে। দেখো, তোমাদের স্কুলের পরীক্ষা, টেস্ট পরীক্ষা, ফাইনাল মাধ্যমিক পরীক্ষা, সব জায়গাতে এই লোকটির বয়স, এই লোকটির চোখের বর্ণনা, এই লোকটির দেহ কেমন, সে কাশতে কাশতে আসার পরে কি হলো, সে কি কথা বলল, ইত্যাদি প্রশ্ন কিন্তু করা হয়। একটা প্রশ্ন খুব অনেক অনেক স্কুলে দেওয়া হয়, সেটা তোমাদের কিন্তু একটুখানি বুঝে নিতে হবে, এই জায়গা থেকেই হয়। তোমরা এই মাত্র আমি যে লাইনটা পড়লাম তোমরা সবাই দেখেছো, সেখানে খেলা চলিবে না, এখানে কোনখানে খেলা না চলার কথা বলা হয়েছে? এই ব্যক্তির চোখের গভীরতার মধ্যে। ব্যক্তির নাম কি এক্ষুনি আমরা জেনে যাব গল্পটা পড়তে পড়তে। দেখো, সাবধানে দূরে দাঁড়ানো প্রয়োজন, ইহারই কোনো অতল তলে তাহার ক্ষীণ প্রাণ ও শক্তিটুকু লুকানো আছে, মৃত্যুও সেখানে প্রবেশ করিতে সাহস করে না। একটু কাব্যিকভাবে, একটুখানি সাহিত্য দিয়ে লেখক তার চোখের বর্ণনাটা আমাদের সামনে তুলে ধরেছেন। তার চোখ গভীর জলাশয়ের মধ্যে, মনে হয় যেন রূপকথার সেই রাজকন্যার প্রাণ যেমন গভীর সমুদ্রের মধ্যে লুকানো ছিল, এখানেও তাই এই লোকটিরও যেন প্রাণ শক্তি সেই তার চোখের গভীরতার মধ্যেই লুকানো রয়েছে, সেখানে হয়তো মৃত্যুও প্রবেশ করতে পারে না। একটু কাব্যিকতার সঙ্গে আর কি তার চোখের বর্ণনাটা হলো। কেবল এই জন্যে সে আজও বাঁচিয়া আছে। অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাহিয়াছিল। মানে থানার মধ্যে একটা ছেলে ছিল, সেই ছেলেটা কেন গেছে থানাতে সেটা আমরা একটু পরে জানবো। তার নাম অপূর্ব। অপূর্ব এই লোকটার কাণ্ড কারখানা মুগ্ধ হয়ে লোকটার দিকে তাকিয়ে দেখছিল। সহসা নিমাইবাবু তাহার বেশভূষার বাহার ও পারিপাট্যের প্রতি অপূর্ব দৃষ্টি আকর্ষণ করিয়া সহাস্যে কহিল, দেখো নিমাইবাবু, এই লোকটার বেশভূষা মানে সাজ পোশাক কেমন, সে কেমন পরিপাটি ভাবে এসেছে,
এটার প্রতি অপূর্ব দৃষ্টি আকর্ষণ করানোর জন্য, মানে অপূর্ব যাতে দেখে তার জন্য বলিল। বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে, তা স্বীকার করিতে হয়। কি বলো অপূর্ব? মানে লোকটা এত উগ্র সেজে এসেছে, যেটা দেখে নিমাইবাবু অপূর্বকে বলছে, দেখেছো অপূর্ব, লোকটার স্বাস্থ্য তো গেছে, দুদিন পরে মরতে বসবে, কিন্তু কি অদ্ভুত সাজগোজ লোকটার, কিরকম বাহারি সাজে সেজে এসেছে। এতক্ষণে অপূর্ব তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল। থানার মধ্যে সবসময় হা হা হো হো করে হাসা যায় না, কিন্তু লোকটার এই অদ্ভুত সাজ পোশাক দেখেও অপূর্বর হাসি পেল, আর সে কোনো রকমে হাসিটা চেপে নিল। তাহার মাথার সম্মুখ দিকে বড় বড় চুল, কিন্তু ঘাড় আর কানের দিকে নাই বলিলেই চলে। এখনকার দিনে কিছু ছেলেরা দেখবে ঘাড় কান এই দুই পাশের চুল একেবারে ছোট করে দেয়, কিন্তু সামনের দিকে চুলগুলো খুব বড় বড় রাখে। এই লোকটারও তাই, এমনি ছোট করিয়া ছাঁটা, তার মাথার অন্যদিকে চুল ছোট করে ছাঁটা, কিন্তু সামনের দিকের বড় বড়। মাথায় চেরা সিথি, সে মাথার মাঝখান দিয়ে মেয়েদের মতো সিথি কেটেছে। অপর্যাপ্ত তৈল নিষিক্ত, মানে যতটা পর্যাপ্ত তার চাইতেও বেশি, মানে অতিরিক্ত তেল দিয়ে চুলটাকে চুপ চুপ করা, বুঝেছ? তৈল নিষিক্ত, তেলে ভেজানো। রুগ্ন কঠিন কেশ হইতে নিদারুণ নেবুর তেলের গন্ধে ঘর ভরিয়া উঠিয়াছে। তার ওই রুক্ষ চুলে এত পরিমাণে সে নেবু মানে লেবুর তেল, লেমন অয়েল লাগিয়েছে, যে লেবুর উগ্র গন্ধে গোটা থানার ঘরগুলো ম ম করছে। গায়ে জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি বলতে আমরা যে পাঞ্জাবি পরি ছেলেরা, সেই পাঞ্জাবির কথা বলা হচ্ছে। সেটা আবার রামধনু রঙের, মানে 7টা রঙের ছটা দিয়ে সেই পাঞ্জাবি সাজানো। তাহার বুক পকেট হইতে বাঘ আঁকা একটা রুমালের কিয়াদাংশ দেখা যাইতেছে, আর এই লোকটির বুক পকেটের মধ্যে রয়েছে সেই পাঞ্জাবির একটা রুমালের উপর একটা বাঘ আঁকা, আর সেই বাঘ আঁকা রুমালের কিছুটা অংশ দেখা যাচ্ছে। উত্তরীয়ের কোনো বালাই নেই। এটার মানে কি? আগেকার দিনে ভদ্রলোকেরা উত্তরীয় পরত, এমনকি এখনো পাঞ্জাবির সঙ্গে উত্তরীয় পরা হয়। উত্তরীয় কি? মেয়েদের ওড়নার মতন একখণ্ড বস্ত্র দেখবে ছেলেদের গলায় জড়ানো থাকে। বিভিন্ন সরস্বতী পুজো বা বিয়ে বাড়িতে দেখবে ছেলেরা পাঞ্জাবি পরলে ওটা পরে ঈদের সময়। তো ওই রকম উত্তরীয়র এর কাছে কোনো বালাই নেই, মানে উত্তরীয় পড়েনি। পরনে বিলাতি মিলের কালো মখমল পাড়ে সূক্ষ্ম শাড়ি, মানে সে শাড়ি পরে আছে এমন নয়, কিন্তু মানে সে বিলাতি মিলের মখমল পাড়ের একটা শাড়িকে ধুতির মতো করে পরেছে। পায়ে সবুজ রঙের ফুল মোজা, মানে দেখো কি অদ্ভুত সাজ। পাঞ্জাবি পরেছে, তার সঙ্গে একটা শাড়িকে ধুতির মতো করে পরেছে, আবার পায়ে জুতোও পরেছে, মোজাও পরেছে, ফুল মোজা, খাটুর উপরে লাল ফিতে দিয়ে বাঁধা, মানে মোজাটার ইলাস্টিক ঢিলে হয়ে গেছে, খুলে খুলে পড়ে যাচ্ছে, তাই মোজাটাকে হাঁটুর উপরে ফিতে দিয়ে বেঁধে রেখেছে। মানে কেমন অদ্ভুত আর হাস্যকর এই সাজগুলো, সেটা একটুখানি তোমরা মন দিয়ে কিন্তু পড়বে। এখান থেকে বিভিন্ন লাইন থেকে তার চুড়িদারের রং কি ছিল, সে কেমন কাপড় পরেছিল, তার পকেটে কি ছিল, এগুলো কিন্তু প্রচুর শর্ট কোশ্চেন আসে, সবগুলো তোমাদের মুখস্থ করতে হবে। তারপর কি বলছে? লাল ফিতে দিয়ে বাঁধা বার্নিশ করা পাম্প শু দেখবে মেয়েরা পরে, এইরকমই ছেলেরাও পরে যদিও। একটা পাম্প শু সে পড়েছে, তলাটা মজবুত ও টিকসই করিতে আগাগোড়া লোহার নাল বাঁধানো। মানে এটা জিনিসটা একটু বুঝিয়ে বলি। ঘোড়া দৌড়োয় তো, ওদের পায়ের খুর অনেক সময় ভোঁতা হয়ে যায়, এই কারণে ঘোড়ার পায়ের নিচে পেরেকের সাহায্যে একটা লোহার বেড়ি পরানো হয়, তাকে বলা হয় নাল। আর এই যে লোকটিকে ধরা হয়েছে সব্যসাচী মল্লিক সন্দেহে, এই পলিটিক্যাল সাসপেক্ট, এর পায়ের পামসুর নিচেও একটা ঘোড়ার নাল ছিল, মানে নাল বসানো। আর কি দেখো, হাতে লোহার নাল বাঁধানো, হাতে একগাছি হরিণের শিঙের হাতল দেওয়া বেতের ছড়ি,
তার হাতে রয়েছে একটা বেতের লাঠি, যাতে আবার হরিণের শিং দিয়ে শিং দিয়ে হাতলটা বাঁধানো। কয়েকদিন জাহাজের ধকলে, ওই কিছুক্ষণ আগেই তো আমি তোমাদের বললাম যে তারা এক জায়গা থেকে রেঙ্গুনে এসেছে, তো কিছুদিন ওই জাহাজে থাকার জন্য তাদের সবকিছু এই লোকের সমস্ত সাজ পোশাক সবই কেমন নোংরা নোংরা হয়ে গেছে। ইহার আপাদমস্তক অপূর্ব বারবার নিরীক্ষণ করিয়া কহিল, কাকা বাবু, এ লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞেস না করেই ছেড়ে দিতে পারেন। যাকে খুঁজছেন সে নয়, আমি তার জামিন হতে পারি। লাইনটা একটু বুঝিয়ে বলি। পুলিশ কাকে খুঁজছিল? সব্যসাচী মল্লিককে। সে কে? বিপ্লবী, বিখ্যাত বিপ্লবী নেতা। তার আচার ব্যবহার কেমন? অত্যন্ত মার্জিত। সে, আমরা একটু পরে পড়ব গল্পের পরের দিকে, সেই সব্যসাচী মল্লিক একজন ডাক্তার, বহু ভাষায় কথা বলতে পারে। তো একজন ডাক্তার, একজন বিখ্যাত বিপ্লবী, তার চরিত্র আর এই লোকটার এই হাস্যকর কার্টুন মাখা চরিত্র এক নয়। তাই অপূর্ব ওই থানার বড়বাবুকে বলছে, আর আচ্ছা কাকা বাবু, এই লোকটাকে আপনি ছেড়ে দিন। কোনো মতেই ওই সব্যসাচী মল্লিক না, আমি এর জামিন হতে পারি। আগেকার দিনে বা এখনো পুলিশ অফিস থেকে বা থানা থেকে কাউকে ছাড়ানোর জন্য তো কাউকে জামিন হতে হয়, যে আমি এর জামিন হলাম, একে ছেড়ে দিন। যদি কোনো অন্যায় করে আপনি আমার সঙ্গে বুঝে নেবেন। তো এই কথাটাই অপূর্ব বললো যে কাকাবাবু, এই লোকটাকে ছেড়ে দিন, এ কোনো মতেই সব্যসাচী না, আপনি যাকে খুঁজছেন সে না, আমি এর জামিন হচ্ছি। নিমাইবাবু হাসিয়া ঘাড় নাড়িয়া কহিলেন, তোমার নাম কি হে? আজ্ঞে গিরিশ মহাপাত্র। লোকটা বলল। এবার লোকটাকে জিজ্ঞেস করছে, আচ্ছা তুমি কে, তোমার নাম কি? যাকে ওই সব্যসাচী মল্লিক সন্দেহে আটকানো হয়েছিল। লোকটা বলছে, আমার নাম গিরিশ মহাপাত্র। এবার একটু মজার ছলে নিমাইবাবু বলছে, একদম মহাপাত্র? তুমি তেলের খড়িতে কাজ করছিলে না? এই রেঙ্গুনে থাকবে? তোমার বাক্স বিছানা তো খানা তল্লাশি হয়েছে, দেখি তোমার ট্যাকে এবং পকেটে কি আছে। বলছে, ও তুমি আগে তো তেলের কারখানায় কাজ করতে, এখন এই রেঙ্গুনে থাকবে, তাই তো? ঠিক আছে, তোমার তো সবকিছু দেখা হয়ে গেছে, পোটলা পুটলি ট্রাঙ্ক ট্রাঙ্ক। এখন তোমার পকেটে আর ট্যাকে, ট্যাগ হচ্ছে, দেখবে অনেকে লুঙ্গি যারা পরে তারা ওই কোমরের কাছে ওই টাকা গুজে রাখে, ওটাকে বলা হয় ট্যাগ। ঠিক আছে, দেখি এই জায়গাতে কি আছে। এই প্রশ্নটাও কিন্তু অনেক স্কুলে দেবে, গিরিশ মহাপাত্রের পকেটে আর ট্যাগে কি পাওয়া গেছিল। দেখো কি পাওয়া গেছে সেটা একটু আমরা বলে নিই। তাহার ট্যাগ হইতে একটি টাকা, গন্ডা ছয়েক পয়সা বাহির হইল। পকেট হইতে একটা লোহার কম্পাস, কাঠ মাপিবার কাঠের একটা ফুটরুল, কাঠ মাপার জন্য ফুটরুল ব্যবহৃত হয়, কয়েকটা বিড়ি, একটা দেশলাই, একটা গাঁজার কলিকা বাহির হইয়া পড়িল। নিমাইবাবু কহিলেন, তুমি গাঁজা খাও? লোকটি অসংকোচে, একটু সংকোচ না করে, লজ্জা না করে, না ভেবে উত্তর দিল, আগে না। তাহলে এই বস্তুটি পকেটে কেন? যদি তোমাকে কেউ বলে এই বস্তুটি বলতে কোন বস্তুকে বোঝানো হয়েছে? বোঝানো হয়েছে গাঁজা কলকেকে। যদি বলে গিরিশের চোখের বর্ণনা কি, তুমি পারবে। যদি বলে গিরিশ মহাপাত্রের সাজ পোশাকের বর্ণনা দাও, পারবে। তার স্বাস্থ্যের বর্ণনা দাও, পারবে। যদি বলে লোকটি কাশিতে কাশিতে আসিল, লোকটিকে, উত্তর লিখবে লোকটি গিরিশ মহাপাত্র। যদি বলা হয় গিরিশ মহাপাত্রের মোজার রং কি, গিরিশ মহাপাত্রের পকেটে কেমন রুমাল ছিল, এরকম কিন্তু নানা প্রশ্ন হবে। বোঝা গেল? এই বস্তুটি পকেটে কেন? আগে পথে কুড়িয়ে পেলাম, যদি কারো কাজে লাগে তাই তুলে রেখেছি। জগদীশবাবু এই সময় ঘরে ঢুকিতে নিমাইবাবু হাসিয়া কহিলেন, দেখো জগদীশ, কিরূপ সদাশয় ব্যক্তি ইনি, যদি কারো কাজে লাগে তাই গাজার কলকেটি কুড়িয়ে পকেটে রেখেছেন। এবার কি হলো? এই থানার বড়বাবু নিমাইবাবু এই লোকটার সঙ্গে কথাবার্তা বলছিল, এমন সময় সেই জগদীশ বাবু, যিনি আর কি নিমাইবাবুর নিচে কাজ করেন থানার, এই লোক কি সদাশয়, কি বড় মনের মানুষ, কারোর কাজে লাগতে পারে ভেবে গাঁজার কলকেকে পকেটে কুড়িয়ে রেখে দিয়েছে। ক্ষণকাল মৌন থাকিয়া কহিল, গাঁজা খাওয়ার সমস্ত লক্ষণই তোমাতে বিদ্যমান বাবা। নিমাইবাবু বলছে, বাবা, তোমার শরীরের মধ্যে গাঁজা খাওয়ার সব লক্ষণ দেখা যাচ্ছে। তুমি রোগা, তোমার চোখ মুখ বসে গেছে, তুমি হাঁপাচ্ছ, কিন্তু কদিনই বা বাঁচবে?
এই তোমার দেহ, আর খেও না, বুড়ো মানুষের কথাটি শুনো। অনেক জায়গা দেয় বুড়ো মানুষের কোন কথার কথা বলা হয়েছে, কোন কথা শুনতে বলা হয়েছে। নিমাইবাবু বলছে, দেখো বাবা, তুমি আর বাঁচবে না বেশি দিন, তোমার শরীর খারাপ। আমি বুড়ো মানুষ, তোমাকে একটা পরামর্শ দিচ্ছি, অনুরোধ করছি, তুমি আর গাঁজা খেও না। মহাপাত্র মাথা নাড়িয়া অস্বীকার করিয়া বলিল, আগে না, মাইরি খাইনে, তবে ইয়ার বন্ধু যদি কেউ একটু তৈরি করে দিতে বলে দিই, এই মাত্র, নইলে নিজে খাইনে। এবার দেখো পুরো 180 ডিগ্রি ঘুরে গেল। একটু আগে বলেছে আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছি, এখন বলছে আমি খাই না, আমার কোনো বন্ধু যদি বলে দেয় গাঁজা তৈরি করে দে, গাঁজা সেজে দে, তাহলে আমি কলকাতে সাজিয়ে দিই, আমি খাইনে। জগদীশবাবু চটিয়া উঠিয়া কহিলেন, দয়ার সাগর, পরকে সেজে দি, নিজে খাইনি, মিথ্যেবাদী কোথাকার। এটা দিতে পারে মিথ্যেবাদী কোথাকার। কে কাকে মিথ্যেবাদী বলেছেন? জগদীশবাবু গিরিশ মহাপাত্রকে বলেছে। কেন বলেছে? গিরিশ মহাপাত্র গাঁজার খাওয়ার কথা বা গাঁজার সেবনের কথা অস্বীকার করেছে বলে। আর মনে রাখবে, এই গল্পে জগদীশবাবু হলেন একজন পুলিশ অফিসার। আর তোমরা বহুরূপী গল্পে কিন্তু পড়েছো জগদীশবাবু কে ছিলেন, একজন ধনী কৃপণ ব্যক্তি। দুটোকে কিন্তু মিলিয়ে ফেলবে না। অপূর্ব কহিল, বেলা হয়ে গেল, আমি এখন চললুম কাকাবাবু। অপূর্ব থানার বড়বাবুকে বলছে, কাকা আমি তাহলে চললাম, অনেক বেলা হয়ে। নিমাইবাবু উঠিয়া দাঁড়াইয়া কহিলেন, আচ্ছা তুমি এখন যেতে পারো মহাপাত্র। নিমাইবাবু বলছে, ঠিক আছে মহাপাত্র, তুমি গিরিশ তুমি চলে যাও, তোমাকে মনে হচ্ছে না তুমি সব্যসাচী। কি বলো জগদীশ, পারে তো? তার এবার উনি আবার নিমাইবাবু আবার নিজের জুনিয়র জগদীশ বাবুকে বলছেন, আচ্ছা একে ছেড়ে দিতে পারি তো? জগদীশ সম্মতি জানাইলে, মানে জগদীশ বাবু মাথা নেড়ে বললে, হ্যাঁ যাক। আবার তিনি বললেন, মানে আবার নিমাইবাবু বললেন, কিন্তু একে ছাড়ছি বটে, কিন্তু নিশ্চয় কিছুই বলা যায় না ভায়া। আমার মনে হয় এ শহরে আরো কিছুদিন নজর রাখা দরকার। রাতের মেল ট্রেনের প্রতি একটু সতর্ক দৃষ্টি রেখো। সে যে বার্মায় এসেছে এই খবর সত্য। এবার জগদীশ বাবুর উদ্দেশ্যে নিমাইবাবু বলছেন, একে ছেড়ে দিলাম ঠিকই, কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কিছু। একটা খবর তো সত্যি, যে সব্যসাচী মল্লিক বার্মায় এসেছে। অর্থাৎ আমাদের রাতের মেল ট্রেনগুলোর প্রতি একটু সতর্ক দৃষ্টি রাখতে হবে। জগদীশবাবু কহিলেন, তা হতে পারে, কিন্তু এই জানোয়ারটাকে ওয়াচ করার দরকার নেই বড়বাবু। কিন্তু বলছি, এই জানোয়ার লোকটাকে ওয়াচ করবার, মানে এর পিছু নেওয়ার, একে আর দেখার কোনো দরকার নেই। নেবুর তেলের গন্ধে বেটা থানা শুদ্ধ লোকের মাথা ধরিয়ে দিলে। বড়বাবু হাসিতে লাগিলেন। অপূর্ব পুলিশ স্টেশন হইতে বাহির হইয়া আসিল, এবং প্রায় তাহার সঙ্গেই মহাপাত্র তাহার ভাঙা টিনের তোরং ও চাঁটাই জড়ানো ময়লা বিছনার বান্ডিল বগলে চাপিয়া ধীরে ধীরে মন্থর গতিতে উত্তর দিকের রাস্তা ধরিয়া সোজা প্রস্থান করিল। আর অপূর্বর সঙ্গে গিরিশ মহাপাত্র থানা থেকে বেরিয়ে এলো। এই হলো আমাদের আজকের আলোচনা।